তুমি? আপনি নিশ্চয়ই শুনেছেন প্রিন্সকে গ্রেফতার করা হয়েছে। আমাদের দেরি না করে এই মুহূর্তেই রওনা দেওয়া উচিত। তোমরা মাত্র কয়েকজন, এখন ওখানে হামলা করলে সেটা উদ্ধার না হয়ে হবে আত্মহত্যা। আমার বিশ্বাস জনাব, ও এখানে থাকলে তিনি তোমার সিদ্ধান্তে সম্মতি দিতেন না। প্রিন্সকে উদ্ধার করতে পারলে সবার জন্যই ভালো হবে। উনিই পারবেন ওই থেকে উত্তরিয়ান রক্ষা করতে। এই বিশাল পৃথিবীতে উত্তর ইয়ানকে রক্ষা করতে ইয়ানশুন ছাড়া আর কেউ নেই বলতে চাচ্ছ? ওকে ছাড়াও এটা রক্ষা করা সম্ভব। দয়া করে এই বিষয়টা একটু ভেবে দেখো। তুমিই একমাত্র ব্যক্তি নও যে ইয়ানকে বাঁচাতে চায়। আশা করি তুমি সব সম্ভাবনার কথা ভেবে দেখবে। সময় কিন্তু অনুকূলে চলে আসতে পারে। যদিও আমি ভবিষ্যৎবাণী করতে পারি না। মাই লর্ড, আপনার কাছে রাষ্ট্রীয় ফরমান নেই। আপনি যদি এই বন্দি নারীকে নিয়ে যান তাহলে আমার মৃত্যুদণ্ড হতে পারে। আমাকে ক্ষমা করুন। সেটা তুমি সমাধান করো, আর না পারলে তালিকার পরের ব্যক্তি তুমি হবে। বিদায় মাই লর্ড। লর্ড ইউয়ে, অনেক ধন্যবাদ। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। প্রিন্স ইয়ানের সাথে বন্দি নারীকে এখানে পাঠানো হয়েছিল। সঠিক কাগজপত্র দেখাতে না পারলে আমি ওদের কোনোভাবেই নিয়ে যেতে দেব না। তবে লর্ড হুয়াই যদি ফরমান দেখাতে পারেন, আমি আর ওনাকে কোনোভাবেই বাধা দিতে পারবো না। বুঝতে পেরেছি। দয়া করে ওর খেয়াল রাখবেন যতক্ষণ কারাগারে। দায়িত্ব আপনার। চিন্তা করবেন না, মার্কুইস আমার প্রতি সদয় ছিলেন। আমি প্রিন্সের প্রতি আমার দায়িত্ব পালন করব। কিন্তু এখন মার্কুইস মারা গেছেন এবং উত্তরিয়ান বিপদে পড়েছে। এই মুহূর্তে প্রিন্স আসলে অনিশ্চিত পরিস্থিতিতে আছে। অনেক ধন্যবাদ। আপনাকেও মাই লর্ড।
ইয়ানশুন, ইয়ানশুন, ইয়ানশুন। ইয়ানশুন, ব্যথা কেমন এখন? সিংহা, সিংহা, ঠিক আছেন আপনি? ব্যথা কেমন এখন? চিন্তা করো না, আমি ঠিক আছি। তুমি খুব চালাক। আর আপনি হচ্ছেন বোকা। আরো আস্তে কথা বলুন। সিংহা, ভয় পেও না। আমার বাবা কোনো বিদ্রোহ করেননি। নিশ্চয়ই ওনাকে কেউ ফাঁসিয়েছেন। কেউ একজন চায় সম্রাটের সাথে তার জটিলতা বাড়ুক। বাবা যখন জানবে আমরা এখানে বন্দি অবস্থায় আছি, উনি সম্রাটকে সব বুঝিয়ে বলবেন। তারপর সত্য প্রকাশ পাবে। আমরা এখান থেকে মুক্তি পাবো। দেখো, খুব ভালো। কি হলো, বিশ্বাস করলে না? কেন বিশ্বাস করব না? তুমি চিন্তা করো না, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। এরপর থেকে তুমি আমার সাথে থাকবে, তোমাকে সাহায্য করব। আচ্ছা, আমরা এখান থেকে যখন বের হব আপনি আমাকে খাওয়াতে নিয়ে যাবেন। তাহলে বলো, তুমি কি খেতে চাও? তুমি শুধু বলবে, আমি সাথে সাথে টেবিলে হাজির করব। খুব ঠান্ডা পড়েছে, গরম স্যুপ খাবো। তুমিও ব্যথা পেয়েছো, এখন নিশ্চয়ই খিদে পেয়েছে। তোমার ঠান্ডা লাগছে, তাই না? হাতটা দাও। আরে আপনি কি করছেন? কেউ দেখে ফেলবে তো, হাত সরান। কেউ দেখে ফেললে কি হবে? মুক্তি পাওয়ার পর আমরা চলে যাব। শুধু একটু অপেক্ষা করো। তোমার হাতটা দাও। সিংহা, তোমার হাতটা দিকে দাও। কেন বলুন তো? যা বলছি করো। আমার হাত কেন দেব? শোনো, কথা বাড়িও না। আমাকে তোমার হাতটা দাও। কই, তোমার হাতটা দাও। আরে কি করছেন? একটু দাঁড়াও। কেমন লাগছে? হাতে গরম ভাবটা ভালো লাগছে না? সিংহা, ইউএ তোমাকে সিংহা ডাকে। এটা কি তোমার আসল নাম? আমার আসল নাম চুচিয়াও। এটা শুধু আপনাকেই বললাম। এই নামটা কিন্তু আর কেউ জানে না। ঠিক আছে, এখন থেকে তোমাকে কি বলে ডাকতে হবে? ছোট চিয়াও। ছোট চিয়াও কেমন হবে? ভালো না।
ঠিকই বলেছ। চেও চেও। এটা আরো বাজে। আজু নামটা কেমন হবে? আচ্ছা, এই নামে আমাকে ডাকতে পারেন। দারুণ। আজু, প্রিয়তমা আজু। কি হয়েছে? আমার আজু, আমার আজু। বিরক্ত লাগছে। ওই হাতটা দাও আজু। আরে কি করছেন? কিছুই না। আমার কাছ থেকে ভালোবাসা পেতে তুমি নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে আছো। বাজে কথা বন্ধ করুন। আমার আজু।夜风吹乱月光，声如竹房，心有掩藏。谁人笑我悲怆，被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴酝酿，一生一世的较量。我眼中滚烫，点燃着希望，无论多潇洒。ভাইয়া, শিফেং, হাতে কি হয়েছে? এটা ওই সংবাদ! সেনাপতি, কমান্ডার, সেনাপতি, আসামি পালিয়েছে। পালিয়েছে মানে? কে পালিয়েছে? ইয়ান হংশিয়াও। ইয়ানশুনের বোন? কোন দিকে পালিয়েছে? শিলিপোর দিকে। বেশি দূর পালাতে পারবে না, কারণ সে গর্ভবতী। চলো, এখনই ধরে আনবো। ভাইয়া, ঠিক আছে। কাজটা আমি করি? তুমি? ইয়ানশুনের পরিবারের সাথে কেমন আচরণ করতে হবে তা আমি খুব ভালো জানি। মাই লর্ড, আপনি কি লেডি বাইশেংকে ডেকে পাঠাতে চান?
তোমরা যাও, এবার ওর মাথাটা কেটে নিয়ে চলো। আর শরীর? শরীর এখানেই পড়ে থাক। হ্যাঁ। চলো। ইউএনইউএ, কি করছো তুমি? তুমি কি করছো? আমি একজন অপরাধীকে ধরেছি। অপরাধী? সে পালিয়ে যাচ্ছিল, তাকে ধরা আমাদের কর্তব্য। তুমি একটা পশু। এই ন্যায় বিচারকের মুখোশধারী চেহারাটাকে আমি ঘৃণা করি। ইয়ানশুনকে সর্বশেষ তীর তুমিই ছুঁড়েছিলে, তাই না? আসলে পশু তো তুমি। তুমি ওর সবচেয়ে কাছের মানুষ হওয়ার ভান করছো, আর সংকটময় মুহূর্তে নিজের স্বার্থকে বেছে নিয়েছো। আমি যেটা সবচেয়ে বেশি ঘৃণা করি তা হলো তোমার ভণ্ডামি। তোমাকে বিশ্বাস করাই ছিল ইয়ানশুনের বড় বোকামি। ইউএনইউএ, পাগলামি করো না। তুমি আমাকে মারলে আমার বাবা তোমাকে ছাড়বেন না। মেরো না। মৃত্যু ভয় আছে তোমার? আমরা একে অপরের বন্ধু, আমাকে ছেড়ে দাও। শুধু এইবারের মতো তুমি যেতে দাও। বহু বছর তুমি ইয়ানশুনের বন্ধু ছিলে, ওর পরিবারকে কেন ছাড়লে না বলো? ওর মৃত্যু নিশ্চিত, উত্তরিয়ান শেষ। ওরা ওদের ক্ষমতা হারিয়েছে। একদিন সবাইকে মরতে হবে। ঠিক বলেছ, সবাইকে মরতে হবে। তুমি এখন মরবে। আমাকে মেরো না। ওয়াং সাহেব, আমাকে বাঁচান। মহারাজ তলব করেছেন, তলোয়ার নামিয়ে জলদি আমার সাথে চলুন। সংবাদ পেলাম ঝাও শিফেংকে আহত করেছো। হ্যাঁ, ওকে হত্যা করতে চেয়েছিলাম। এর কারণ? ইয়ান হংসিয়াও গর্ভবতী ছিল এবং সে খুবই অসুস্থ ছিল। ঝাও শিফেং একজন কমান্ডার হলেও ওর কর্মের জন্য মৃত্যুই প্রাপ্য। ঝাও শিফেং ঝাও বংশের উত্তরাধিকারী। তুমি যা করেছো তার পরিণতি সম্পর্কে জানো? সাম্রাজ্যের সম্মান রক্ষা করাকে আমি আমার দায়িত্ব মনে করি। তোমার বিচারবোধ সত্যিই অনেক দৃঢ়। ইউএন হুয়াই নালিশ করেছে তোমার এক সামান্য দাসী ইউএনসিকে হত্যা করেছে। স্কাইআইয়ের আগের মতো ক্ষমতা নেই, কিন্তু গুপ্ত হত্যা এখনো চালু আছে। আমি ওনাকে হত্যা করতে চাইলে অনেক আগেই করতে পারতাম। এর জন্য একজন দাসীকে পাঠিয়ে অন্ততপক্ষে গ্রিন হিল কোর্টকে কলঙ্কিত করতাম না। তার মানে বলছো ওই দাসী নিজের ইচ্ছায় এসব করেছে? নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন। আমার গুপ্তচর বলেছে ইয়ান শুন পালিয়ে যাচ্ছিল, আর ঠিক সেই সময়ে কেউ তাকে তীর ছোড়ে। গুপ্তচর এটাও বলল সেই তীরটা তুমিই ছুঁড়েছিলে। জি। ইয়ান শুনের এত দিনের বন্ধু হয়ে চোখের সামনে ওর মৃত্যু দেখতে পারবে? আমি প্রথমে এই সাম্রাজ্যের কর্মচারী, তারপর
ইয়ানশুনের বন্ধু। কার গুরুত্ব বেশি তা আমি জানি। মার্কুইস ডিংবেই আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, কিন্তু ইয়ানশুন বহু বছর ধরে চাঙানে। সে বিদ্রোহ করেনি। আমি আশা করব ওকে মৃত্যুদণ্ড না দিয়ে মার্জনা করবেন। তুমি আমার ভাবনা বেশ বুঝতে পারো। যেহেতু তুমি বিশ্বস্ত এবং এর সমাধান চাও, তাই মৃত্যুদণ্ড কার্যকরে সহকারী তত্ত্বাবধায়ক হবে। ইউএন হুয়াই আমার জন্য মার্কুইস ডিংবেকে হত্যা করেছে, এটা তার বিশাল অর্জন। তাই মৃত্যুদণ্ড সেই তত্ত্বাবধান করবে। উত্তরিয়ানের বিশ্বাসঘাতকদের শাস্তি দিতে কাল ইউএন হুয়াইকে তুমি সাহায্য করবে। কি হলো, কোনো সমস্যা আছে? বলেছিলে কার গুরুত্ব বেশি তুমি জানো। সাবধান করছি, কাল মৃত্যুদণ্ডের মঞ্চে ইয়ানশুনকে বাঁচানোর সামান্য চেষ্টা করলেও তোমাকে আমি বিশ্বাসঘাতক মনে করব এবং গ্রিন হিল কোর্ট আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। জি মাই লর্ড। যেতে পারো। মাই লর্ড, মার্কুইস ডিংবের স্ত্রী এসেছেন। কোথায় সে? প্রাসাদের বাইরে। ওনাকে দেখা করার অনুমতি দেবেন? এটা নাও। আমার কাছে আছে। ধরো এটা। এখনো খাবার পাচ্ছি, তার মানে আমরা আপাতত নিরাপদে আছি। আমার বাবা চাঙানে আসছেন, আশা করি শীঘ্রই আমরা মুক্তি পাবো। যখন সবকিছু ঠিক হয়ে যাবে আমার সাথে উত্তরিয়ানে আসবে, সাথে তোমার বোনদেরও নেবে। কারাগার থেকে বের হয়ে আমরা দুজন মিলে ওদের খুঁজব। ওরা বেঁচে আছে কিনা তা আমি জানি না। চিন্তা করো না, ওরা হয়তো ভালোই আছে। তাই যেন হয়। এমন অশান্ত সময়ে এখান থেকে বেরিয়ে ওদের কোথায় খুঁজব? ভেবো না মানুষ তোমাকে ভয় পেয়ে কোনো ক্ষতি করবে না। জানো না সত্যিকারের খারাপ লোক কতটা ভয়ঙ্কর। তাদের মুখোমুখি হলে তুমি বিরাট সমস্যায় পড়বে। আছো, শিকারের মাঠে যেদিন প্রথম তোমায় দেখি মনে হয়েছে তুমি সবার চেয়ে আলাদা। জানি না কেন এমন হয়েছিল। সেদিন তোমাকে বিধ্বস্ত দেখালেও বেঁচে থাকার সামান্য আশার জন্য সেদিন প্রাণপণে লড়াই করেছিলে তুমি। সেই স্মৃতি আমি কোনোদিন ভুলব না। জানো, উত্তরিয়ান খুবই চমৎকার জায়গা। সেখানে কোনো যুদ্ধ বিগ্রহ নেই।
গ্রীষ্মকাল এলে চতুর্দিক তৃণভূমিতে ভরে ওঠে। মনে আছে আমার বাবা আর ভাইদের সাথে শিকার করতে প্রায় পাহাড়ে যেতাম আমরা। বন্য ঘোড়া শিকার করার শখ ছিল আমার। অনেক ছোট ছিলাম, মাত্র 7 বছরের। ভালো মতো ঘোড়াও চড়তে পারতাম না। সেজন্য ভাইয়া আমার জন্য সেরা ঘোড়ার শাবকটি এনে দিয়েছিল। আমি ভেবেছিলাম ভাইয়া আমার সাথে মজা করছে, আর তাই অনেক রাগ করেছিলাম। এখন আমি বুঝি ভাইয়া আসলে আমাকে সুরক্ষিত রাখতে চেয়েছিল। তুমি জানো, আমার তৃতীয় ভাই উগ্র মেজাজের, সারাক্ষণ মারামারি করত। আর বেশি উত্তেজিত হলে আমাকে উপরে তুলে বলতো, তোমাকে এখনই ফেলে দেব। আর তখনই আমার বোন তার দিকে তেড়ে আসতো, হাতে চাবুক নিয়ে। আমার আপু এসে ভাইয়াকে ইচ্ছে মতো পেটাতো, আর আমি তখন মাটিতে শুয়ে শুয়ে শুধু হাসতাম। ভাইয়া শক্তিশালী ছিল, কিন্তু তারপরও চুপচাপ আপুর হাতে মার খেয়ে যেত। এখন বুঝতে পারি সে কেন আপুর বিরুদ্ধে কোনো কথা বলতো না। শীতকালে উত্তরিয়ানে 1 মাসেরও বেশি সময় ধরে তুষারপাত হয়। তখন আমাদের পুরো পরিবার সুয়বি মালভূমিতে চলে যায়। ওখানে অনেক উঁচু হুই হুই নামের পর্বত আছে। সেই পর্বতের চূড়ায় আছে উষ্ণ ঝর্ণা। মায়ের শরীর ভালো না, তাই তীব্র শীত সহ্য করতে পারেন না। সেজন্য বছরের বেশিরভাগ সময় ওনাকে ওই উঁচু পাহাড়ের প্রাসাদেই থাকতে হয়। তখন প্রায় আমরা লুকিয়ে লুকিয়ে ওই হুই হুই পাহাড়ে চলে যেতাম। তারপর মায়ের সাথে লুকোচুরি খেলতাম, বাবার অনুমতি ছাড়াই। তবে আমরা যখনই যেতাম দেখতাম বাবা ও মায়ের সাথেই সেখানে আছেন। আর আমার মা বাবার বাহুতে শুয়ে আছেন। আজও আমার উত্তরিয়ান চাঙানের মতন না। সেখানে পিতা এবং সন্তান, ভাই বোন, স্বামী স্ত্রী কখনো একে অপরের সাথে শত্রুতা করে না। চাঙানে শুধু অভিজাত পরিবারগুলোর কাছে যথেষ্ট সম্পদ আছে, কিন্তু তাদের রাজকীয় গণ্ডির বাইরে মানুষ তীব্র ঠান্ডা সহ্য করছে আর অনাহারে মরছে। আমাদের উত্তরিয়ানে কেউ অন্তত ক্ষুধা বা ঠান্ডার যন্ত্রণায় মরে না। তারা তাদের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করে। আজও আমার সাথে উত্তরিয়ানে চলো। তুমি সেখানে গেলে আমি তোমাকে রক্ষা করব। কেউ তোমাকে অসম্মান করবে না, কেউ আর তোমার দিকে বরফ তীর নিক্ষেপ করবে না। আমি তোমাকে তৃণভূমিতে নিয়ে যাব, আর শিউলি পর্বতমালায় শিকারে নিয়ে যাব। সবুজ তৃণভূমিতে ঘুরে বেড়াবে। মায়ের কাছে হুই হুই পর্বতে নিয়ে যাব। মা অনেক ভালো, তোমাকে অবশ্যই পছন্দ করবেন। আছো? সত্যি নিয়ে যাবে? তুমি মিথ্যা বলছো না তো? তার মানে তুমি রাজি?
ওয়াইনটা অসাধারণ। তোমাদের পরিবেশন চমৎকার। আজ আমি সত্যি খুব খুশি। সবাই চলে যাও। যাও সবাই। কেন চাচা? সম্মান দেখানোর কথা ভুলে গেছো? এত বছরে আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি, তাহলে দুঃখিত। বলবেন কি আপনি কেন এটা করলেন? আপনি তো জানেন ইয়ানশুন নির্দোষ। দেখো, তুমি আমার পরিবারের সবচেয়ে বুদ্ধিমান ছেলে। সম্রাটের জন্য কাজ করা অপরাধের কিছু না। এমন পরিস্থিতিতে এখানে এসে এসব প্রশ্ন করা আমার কাছে একদমই অপ্রয়োজনীয় মনে হচ্ছে। না, এটা ঠিক না। চাচা, আপনি আমাকে এমন শিক্ষা কখনো দেননি, কখনোই না। সবলরা জিতবে আর দুর্বলরা হেরে যাবে। সর্বোপরি এটাই হলো জগতের নিয়ম। তুমি কি এই কথার সাথে একমত না? আমি জানি ওদের প্রতি তুমি সহানুভূতিশীল, এই লড়াইকে ঘৃণা করো। নিজের পরিচয়কে যতই ঘৃণা করো না কেন, মনে রাখতে হবে যে তুমি এই বংশের উত্তরাধিকারী। তুমি যে বিলাসবহুল জীবনযাপন করছো তা পূর্বপুরুষদের দেয়া। তোমার আভিজাত্য এবং ক্ষমতা সবকিছু তাদের কাছ থেকেই পেয়েছ। যে কিছুই না করে সুবিধা ভোগ করছে, তার কোনো অধিকার নেই পরিবারের কাজে আঙুল তোলার। পৃথিবীর সবকিছুর পেছনে অবশ্যই কোনো ভালো কারণ থাকে। আমাদের পরিবার সেই শুরু থেকেই বিশ্বাসঘাতকদের মোকাবেলা করার জন্য সবকিছু করতে প্রস্তুত। কারণ আমাদের পূর্বপুরুষেরা পরিবারকে আরো শক্তিশালী করতে পরিশ্রম করেছেন দশকের পর দশক সময় ধরে। বর্বর শাসনের পরিবর্তন সত্ত্বেও এই বংশ তার জায়গা থেকে 1 ইঞ্চিও নড়েনি। এর কারণ আমাদের শিকড় মজবুত, কারো দয়ায় বাঁচিনি আমরা। তাই একমাত্র শক্তিশালীরাই শেষ পর্যন্ত টিকে থাকতে পারে। তাই যদি টিকে থাকতে চাও, নিজেকে আরো শক্তিশালী করে তোলো। আজ তুমি তাদের প্রতি সহানুভূতি অনুভব করছো, কখনো কি ভেবে দেখেছ আজ যদি প্রতিটা বংশ তোমার মতো করে ভাবে, তাহলে আগামীকাল ওই মৃত্যুদণ্ডের মঞ্চে তোমার বংশের লোকেরাই মারা যাবে। এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক হচ্ছে না চাচা। আমার বয়স হয়ে গেছে, তোমাদের বেশি দিন রক্ষা করতে পারবো না। ভবিষ্যতে আমি যখন থাকবো না, পরিবারকে কে দেখবে? কে এই বংশকে রক্ষা করবে বলো? এই পরিবারের সন্তানদের হত্যার হাত থেকে রক্ষা করবে কে? কে মেয়েদের সম্মান রক্ষা করবে? আর কে নেবে এই দায়িত্ব? কে করবে এত বড় কাজ শুনি? তুমি করবে?
ভাইয়া, কি খবর? ঝাও ডংটিং ফিরেছেন। ঝাও ডংটিং ফিরে এসেছেন? বাইশিং ফুপু কোথায়? উনি কি ফিরে এসেছেন ভাইয়া? বাইশিং ফুপু হাঁটু গেড়ে বসে আছেন, কিন্তু বাবা উপেক্ষা করছেন। কিন্তু কেন? ঝাও শিফেং হংশিয়াওকে হত্যা করেছে। বাবা খবরটা শুনেও ওকে শাস্তি দেননি। কি বললে? হ্যাঁ চুন, বাবা আদেশ দিয়েছেন ইয়ানের লোকদের হত্যা করতে, আর আজই বিশ্বাসঘাতকদের শাস্তি কার্যকর করা হবে। তাহলে ইয়ানশুনের কি হবে? ওর ব্যাপারে কিছু বলেননি। বাইশিং ফুপু, অবশ্যই ইয়ানশুনকে বাঁচাবো। বাবা, চুন এসেছি। আমি আপনাকে একটা জিনিস দেখাতে এনেছি। অনেক বছর আগে বাইশিং ফুপু আর ডিংবেই ফুপা প্রিন্স ইয়ানশুনকে নিয়ে যখন এখানে আসেন, আমার জন্য উপহার হিসেবে চমৎকার একজোড়া জুতো নিয়ে আসেন। জুতোর এই সেলাইগুলো বাইশিং ফুপু নিজের হাতে করেছিলেন। বাহারি রঙের বিরল পাথর আর মুক্তো দিয়ে নকশা করেছিলেন। খুব সুন্দর দেখতে, কিন্তু এটা আমি পরতে চাইতাম না। নষ্ট হওয়ার ভয়ে তুলে রেখেছিলাম। আস্তে আস্তে আমি বড় হয়ে গেলাম, পা দুটো বড় হয়ে গেল। শেষ পর্যন্ত কি হলো? জুতো ছোট হয়ে গেল। যখন সমস্ত অঞ্চলের শাসকদের আপনি নির্দেশ দিয়েছিলেন তাদের একটি ছেলেকে জিম্মি হিসেবে চাঙ্গানে পাঠাতে হবে, তারা সবাই নানা অজুহাত দেখিয়ে পাঠাতে দেরি করছিল। একমাত্র ডিংবেই ফুপা কোনো দ্বিধা ছাড়াই প্রিন্স ইয়ানশুনকে পাঠিয়ে দিয়েছিলেন। বাবা, আপনি তাকে প্রথমবার দেখে বলেছিলেন ইয়ানশুনকে আপনার অনেক পছন্দ, ওকে আপনি নিজের ছেলের মতো মানুষ করবেন। আপনার মনে আছে যখন ওর বয়স 14, আপনারা দুজন শিকারে গিয়েছিলেন। একটা চিতাবাঘ শিকার করতে গিয়ে ও প্রায় ঘোড়ার পায়ের নিচে চলেই গিয়েছিল, হাতে অনেক ব্যথাও পেয়েছিল। আপনি অনেক বকা দিয়েছিলেন, কিন্তু বকা খেয়ে সে কি করলো? চিতাবাঘটাকে ধরে আপনার সামনে এনে হাসতে হাসতে বলল, এটা আপনার জন্য, আর বলছিল এটা দিয়ে আপনার জন্য পোশাক বানাবো। শীতকালে যখন তুষার পড়ে ওটা পরলে শীত আপনাকে স্পর্শ করবে না। পোশাকটা সত্যি আপনার অনেক পছন্দ হয়েছিল, ওটা অনেক বছর পরেছিলেন, সহজে ফেলে দিতে চাননি। সব সময় ভাইয়াদের সাথে তুলনা করে বলতেন ইয়ানশুনকে বেশি ভালোবাসেন। সেসব কথা কি ভুলে গেছেন বাবা? বাবা, দয়া করে ইয়ানশুনকে ক্ষমা করে দিন। ও কোনো অপরাধ করেনি, এসবের মধ্যে ওর কোনো দোষ নেই। ও অনেক বছর ধরে উত্তরিয়ান থেকে দূরে আছে। ইয়ানশুন আপনার চোখের সামনে বড় হয়েছে, আপনি কি করে পারবেন ওকে মৃত্যুদণ্ড দিতে? আপনার হৃদয় কি ওর জন্য একটুও কাঁদবে না বাবা? বাবা,
বাইশিং ফুপু বাইরে হাঁটু গেড়ে বসে আছেন। উনি ওনার স্বামীকে হারিয়েছেন, ছেলে মেয়েদেরকেও হারিয়েছেন। প্রিন্স ইয়ানশুনি এখন ওনার বেঁচে থাকার একমাত্র আশা। আপনি ওনার জীবনের একমাত্র আশা প্রিন্স ইয়ানশুনকেও কেড়ে নিতে চাইছেন? বলুন বাবা। বাবা, আমি প্রিন্স ইয়ানশুনের প্রার্থীটা চাইছি, ওকে আপনি ক্ষমা করে দিন বাবা। মাই লেডি, মহারাজ আপনাকে ডেকেছেন। ধন্যবাদ। কি করছো তোমরা? সরে যাও। এত দুঃসাহস! মা, মা আপনি যতই আমাকে আটকানোর চেষ্টা করুন, আমি ইয়ানশুনকে বাঁচাতে যাব। মজা করছো? তুমি কিভাবে ওকে বাঁচাবে? দেখুন, বাচ্চাদের মতো পাগলামি করে তুমি ওকে রক্ষা করবে, নাকি ওর সাথে তোমারও মৃত্যুবরণ করার ইচ্ছে? তোমরা একসাথে মরতে চাও? আর তুমি কি জানো সেও এটাই চায় কি না? তাতে আমার কিছুই যায় আসে না। যতক্ষণ আশা আছে বাঁচানোর চেষ্টা করব। সত্যি ওর সাথে দেখা করবে? আচ্ছা, আমি নিজে তোমাকে নিয়ে যাব। তবে একটা কথা তোমাকে পরিষ্কার বলে রাখছি, তুমি যদি এমন কিছু করো যা সাম্রাজ্যের মর্যাদাকে ক্ষুণ্ণ করবে, তাহলে তোমার সেবায় নিয়োজিত সবাইকে হত্যা করা হবে। এদের মধ্যে কেউ আছে যে তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে, আর কেউ তোমার খেলার সাথী হয়ে বড় হয়েছে। তোমার কাছে ওদের জীবনের মূল্য যদি ইয়ানশুনের জীবনের চেয়ে কম মূল্যবান মনে হয়, তাহলে তুমি ঝামেলায় জড়াতে পারো। এ অপরাধ ক্ষমার যোগ্য হবে না। মা, মা কেন এমন করছেন?
দরজা খোলো। জি। উইশইও মহারাজ আমাকে কখন মুক্তি দেবেন বলেছেন? জেগে থেকে স্বপ্ন দেখা বন্ধ করো। মহারাজ বলেছেন অপরাধী ইয়ানশুনকে মৃত্যুদণ্ডের মঞ্চে নিয়ে ওনার আদেশের অপেক্ষা করতে। প্রিন্স ইয়ান, চলুন। এত দেরি হচ্ছে কেন? জলদি করো। এসব কি? তুমিও মরতে চাও? তুমি তোমার কথা রাখছো না। বলেছিলে উত্তর ইয়ানে নিয়ে যাবে। অবশ্যই নিয়ে যাব, একটু অপেক্ষা করো। আমি বিশ্বাস করি না। আমাকে সাথে নাও। সামান্য দাসীর এত সাহস! ওকে আর কখনো দাসী বলবে না। ইয়ানশুন, মাথা গরম করো না। এই মুহূর্তে তোমাকে আর দাম্ভিক প্রিন্সের মতো আচরণে মানায় না। আচ্ছা, ভালো থেকো, তোমার নিজের জন্য। তাহলে আমাকে সাথে নিয়ে চলো। পাগলামি করো না, আমার চারপাশে শুধুই বিপদ। আচ্ছা, কথা শোনো, সাবধানে থেকো। ইউএনসিকে মেরেছি। খুব শীঘ্রই এই অপরাধে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সাথে নাও, হয়তো বাঁচার পথ পাবো। ওকে আসতে দাও। শুধুমাত্র তোমাকে নিয়ে যাওয়ার আদেশ এসেছে। ওকে আমার সাথে যেতে না দিলে আমিও যাব না। প্রয়োজনে আমাকে এখানেই মেরে ফেলো। ভালোই হলো, তোমাদের দুজনের একসঙ্গে মৃত্যুদণ্ড হলে আমি আনন্দ পাবো। নিয়ে চলো। জি। ইয়ানশুন, আছো? ভয় লাগছে? একটুও না।
সম্রাটরা ঐশ্বরিক। কোনো সম্রাট মারা গেলে ওই ঘণ্টাটিতে ৪৫ বার আঘাত করা হয়। ওনার আত্মীয়দের জন্য ৩৬ বার আঘাত করা হয়। যা হওয়ার তাই হবে। দেখা যাক ভাগ্যে কি আছে। ভাগ্যে যাই থাকুক, একসাথে মোকাবেলা করব। 夜风吹乱月光，声如竹房，心有掩藏。谁人笑我悲怆，被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴酝酿一生一世的较量。